গল্পের নাম প্রায়শ্চিত্ত। লিখেছেন পার্থ সেন। তার চোখে কালো চশমা, পরনে জামাকাপড় বেশ ভালো, দেখে অবস্থাপন্ন মনে হয়। বললেন, কি সুন্দর ট্রেনগুলো করেছে, দেখেছেন? কথাগুলো যিনি বললেন তার উল্টো দিকে বসে বেদশ্রুতি বর্মন, পেশায় চোখের ডাক্তার। এককালে বেশ নামডাক ছিল, এখন চাকরি থেকে অবসর নিয়েছেন। ট্রেনের ব্যাপারে কথাগুলো অবশ্য ভুল বলেননি ভদ্রলোক। শীততাপ নিয়ন্ত্রিত কামরা, সুন্দর বসার জায়গা, কামরার কোনোখানে দৃশ্যত একটুও ময়লা নেই। বিছানাগুলো বেশ পরিষ্কার। 2 সিটের মাঝে রাখা একটা ট্রে, তার উপর একটা চা ভর্তি কাপ রাখা রয়েছে। চলকে পড়ে যাওয়া তো দূরের কথা, এক ফোঁটা দুলুনি নেই। মাথার কাছে সুন্দর একটা আলো আছে। কামরার আলো নিভে গেলে সেটার সাহায্যে পড়াশোনা করা যায়। মাথা নেড়ে সায় দিলেন ওর কথায়। হাতে ধরা জলের বোতল থেকে বেশ খানিকটা জল গলায় ঢেলে কালো চশমা পরা ভদ্রলোক আবার বললেন, হ্যাঁ না কিছুই বললেন না? ভুল বললাম? হ্যাঁ, মাথা নাড়লাম তো ওই জন্য। আচ্ছা তাই? আমি আসলে দেখতে পাই না, তাই বুঝতে পারিনি। ও তাই? সরি বলতে গিয়েও বললেন না বেদশ্রুতি বাবু। কোথাও শুনেছিলেন প্রতিবন্ধীকে তার প্রতিবন্ধকতার ব্যাপারে সহানুভূতি দেখানো ঠিক নয়। তাতে তাকে সাহায্য করা হয় না, বরং অপমান করা হয়। তবে একে দেখে আগে বোঝা যায়নি যে উনি দৃষ্টিহীন। কাচের দরজা ঠেলে বেশ স্মার্টলি কামরায় ঢুকলেন, তারপর কূপে এলেন। ঢোকার আগে অবশ্য জিজ্ঞেস করেছিলেন, এইটা কি বি? কিন্তু সে তো অনেকেই করে। হাতের খবরের কাগজটা একবার উল্টে পাল্টে দেখছিলেন বেদশ্রুতি বাবু। উল্টো দিক থেকে আবার গলার আওয়াজ শোনা গেল, আমাকে একটা হেল্প করবেন? নিশ্চয়ই। কালো চশমা পরা লোকটা পকেট থেকে একটা ছোট শিশি বের করলেন, অনেকটা হোমিওপ্যাথিক ওষুধের শিশির মতো। তবে শিশির গায়ে কোনো লেবেল বা স্টিকার লাগানো নেই। সেটাকে বেদশ্রুতি বাবুর হাতে দিয়ে বললেন, এখান থেকে 4 ড্রপ ওষুধ আমার এই বোতলের জলে মিশিয়ে দেবেন। কিসের ওষুধ এটা? বেদশ্রুতি বাবু পেশায় চিকিৎসক, তাই আগ্রহ স্বাভাবিক। একজন দিয়েছিলেন, বলেছিলেন চোখের দৃষ্টি ফিরে আসবে। ওষুধ মিশিয়ে জলের বোতল ভদ্রলোকের হাতে দিয়ে বেদশ্রুতি বাবু আবার বললেন, কি সমস্যা আপনার চোখে? উত্তরের বদলে প্রশ্ন এলো, আপনি কি ডাক্তার? হ্যাঁ, চোখের ডাক্তার।
অপথ্যালমোলজিস্ট। হ্যাঁ, দেখি চশমাটা খুলুন তো। ভদ্রলোক কালো চশমাটা সরালেন। একটা পকেট টর্চ সঙ্গে থাকে বেদশ্রুতিবাবু। সেটা জ্বালিয়ে ওর চোখে ফেলতেই কেমন যেন চমকে উঠলেন সামনের ভদ্রলোক। এটা কি হলো? তাহলে কি পুরোপুরি দৃষ্টিহীন নন সামনের ভদ্রলোক? তাহলে আলোর উপস্থিতি বুঝলেন কি করে? একটা খটকা থাকলেও চোখ পরীক্ষা করলেন। চোখ দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, কি নাম আপনার? নবারুণ সোম। দেখে তো মনে হচ্ছে না আপনি জন্মান্ধ ছিলেন। কেন, নাম শুনে জানতে চাইছেন? না না, বাবা মায়ের কোনো ভুল ছিল না। ঠিক ধরেছেন, 12 বছর। ঠিক ধরেছেন, 12 বছর পর্যন্ত সব ঠিক ছিল। তারপর কি হলো? বাবা মা মারা গেল। তারপর বাজে লোকের হাতে পড়ে গেলাম। একদিন ঘুম ভাঙতে বুঝি আর কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু অন্ধকার। কি বলে যেন, অর্গান ট্রাফিকিং। কথাগুলো হজম করতে বেদশ্রুতিবাবুর কিছুক্ষণ লাগলো। 12 বছর পর্যন্ত এই মানুষটা সব কিছু দেখতে পারত, আর একদিন সব কিছু অন্ধকার। আর কত সহজে সামনে বসে থাকা এই মানুষটা সব কিছুকে মেনে নিয়েছে। সময় কি মানুষকে সব সহ্য করতে শিখিয়ে দেয়? হঠাৎ করে, বাচ্চা ছিলাম তো, বুঝতেই পারিনি কি করে যে কেনা বেচা হয়ে গেলাম। ঘুম থেকে যখন উঠলাম দেখলাম দিন রাতের তফাৎটাই আর বুঝতে পারছি না। যাকগে, কি দেখলেন চোখে? রেটিনা রিপ্লেস করলে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। তাতে অবশ্য খরচ আছে। তার আগে কয়েকটা টেস্ট করাতে হবে। কিসের টেস্ট? ভালো করে চোখের পরীক্ষা। রেটিনা রিপ্লেসমেন্ট করব বললেই তো আর করা যায় না। শুধু চোখের পরীক্ষা নয়, আরও পরীক্ষা আছে। সেগুলো করলে কি জানা যাবে? সেগুলো করলে আরও ভালো করে বোঝা যাবে যে কবে রেটিনা রিপ্লেসমেন্ট করা যেতে পারে এবং কিভাবে তা করা যায়। আর হ্যাঁ, ওসব বাজে ওষুধ খেয়ে কিচ্ছু হবে না। গ্যাপ। 50 বছর পেরিয়ে গেল বিনা রেটিনায়, এখন আর দরকার নেই। মানে, আপনার চোখের দৃষ্টি ফিরে আসুক সেটা আপনি চান না? কয়েক সেকেন্ড বিরতি নিলেন ভদ্রলোক। নিশ্চয়ই চাই। তাহলে ভালো করে চিকিৎসা করান। আগে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। তিনিও নানা উপদেশ দিয়েছেন। তবে ওই যে বললেন না, খরচার ব্যাপার, সামর্থ্যেরও একটা ব্যাপার আছে। চুপ করে গেলেন বেদশ্রুতি বাবু। নবারুণ বাবু একটা স্পর্শকাতর ব্যাপারে ঢুকে পড়েছেন। সত্যিই তো, খরচের ভয়ে আমাদের দেশের কত মানুষ ভালো করে চিকিৎসা করাতে পারেন না। সিটের উপর দুটো পা তুলে বসলেন বেদশ্রুতি বাবু। চায়ে চুমুক দিলেন। বাইরের দিকে তাকালেন। আলো কমে এসেছে। কাচের জানলার একেবারে কাছে গিয়ে বাইরে না তাকালে তেমন কিছু দেখা যাচ্ছে না। খবরের কাগজটা খুলে ভিতরের পাতা পড়া শুরু করলেন। এমন সময় নবারুণ বাবুর গলার আওয়াজ পেলেন।
খবরের কাগজে এত কি পড়ছেন বলুন তো? পুরনো খবর? সারা গায়ে কেমন একটা কাঁটা দিয়ে উঠল। দৃষ্টিহীন নবারুণ বাবু কেমন করে জানলেন তিনি খবরে কাগজ পড়ছেন? তবে সঙ্গে সঙ্গে উত্তর খুঁজে পেলেন। অবাক লাগলো। নবারুণ বাবু আবার বললেন, কেন বলুন তো? এই আপনি যে খবরে কাগজ পড়ছেন সেটা জেনে ফেলেছি বলে। না, অবাক লাগেনি। তাহলে কি? কথা শেষ হতে দিলেন না বেদশ্রুতি বাবু। খবরের কাগজের পাতা ভাঁজ করার সময় শব্দ পাওয়া যায়, তা থেকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। বাহ, আপনি তো একেবারে গোয়েন্দার মতো ভাবেন। মুখে কিছু বলেননি, তবে মনে একটা তৃপ্ত ভাব এলো বই কি। আর কথাটা ভুল বলেননি নবারুণ বাবু। রহস্য আর গোয়েন্দা তার বরাবরের পছন্দের বিষয়। মন দেওয়ার চেষ্টা করলেন হাতের খবরের কাগজে। আবার গলা শুনলেন। তবে কি জানেন, মানুষের একটা ইন্দ্রিয় বিকল হলে আর একটা ইন্দ্রিয় কিন্তু বেশি সজাগ হয়ে ওঠে। সেটা জানেন তো? ঠিক বুঝলাম না। এই ধরুন, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি এই দুটো অনেকের চেয়ে বেশি। অনেকের চেয়ে বেশি জানলেন কি করে? আমাদের পাশের কম্পার্টমেন্টে কতজন মানুষ আছেন আপনি কি বলতে পারবেন? আমি কিন্তু এখান থেকে বসে বুঝতে পারছি। সেটা তো আমিও পারছি। গলার স্বর ভালোভাবেই শোনা যাচ্ছে। একজন মধ্যবয়স্কা মহিলা, একটি বাচ্চা মেয়ে আর দুজন মধ্যবয়স্ক ভদ্রলোক। আচ্ছা বেশ, এবারে বলুন দেখি ওরা এখন কি খাচ্ছেন। আমি কিন্তু সেটা বুঝতে পারছি। যেমন চিকেনের একটা শুকনো পদ আর সঙ্গে পরোটা। আপনার ইন্দ্রিয় আর একটা জিনিস বুঝতে পারছে না, যেটা আমার ইন্দ্রিয় পারছে। কি সেটা? শেষ পাতে খাওয়ার জন্য একটা করে সন্দেশও আছে। বাবা, আপনি সেটাও বুঝতে পেরেছেন? না, এখানে বোঝার কিছু নেই। আসলে আপনি ভুলে যাচ্ছেন আমি কিন্তু দেখতেও পাচ্ছি। আর একটু আগে টয়লেট যাওয়ার সময় সেটা আমি দেখে এসেছি। একটা ইন্দ্রিয় না থাকলে বা কাজ না করলে অন্য একটা ইন্দ্রিয় বেশি শক্তিশালী হয়ে যায় কি না জানি না, তবে যে ইন্দ্রিয়টা কাজ করছে না সেটার অভাব থেকেই যাবে। মিনিট খানেক সব চুপচাপ। বেদশ্রুতি বাবু আর চোখে সব কিছু লক্ষ্য রাখছেন। নবারুণ বাবু ডান হাতের তর্জনী দিয়ে বাঁ হাতে বাঁধা ঘড়িটার ডায়েল ছুলেন, মানে সময়টা জেনে নিলেন। তারপর পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করলেন। দেখে বোঝা গেল সেটাতে ব্রেলে কিছু লেখা রয়েছে। সেটাতে হাত বুলিয়ে কিছু পড়লেন। তারপর পাঞ্জাবির বুক পকেট থেকে একটা ট্যাবলেটের পাতা বের করলেন। সেখান থেকে একটা ওষুধ বের করলেন। সেটাকে মুখে চালান করে দিয়ে হঠাৎ করেই বলে উঠলেন, আপনি তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বলুন তো? বেদশ্রুতি বাবুকে যেন ভেতর থেকে কেউ একটা সজোরে ধাক্কা দিল। আর ঠিক সেই সময় কামরাটা যেন বড্ড বেশি দুলে উঠল। এই রকম আগে হয়নি, এই প্রথম। আমি যে ওর দিকে তাকিয়ে আছি সেটা উনি জানলেন কি করে? নবারুণ বাবু চোখ
নবারুণবাবুর চোখ তিনি দেখেছেন। নবারুণবাবু যদি দৃষ্টিহীন না হয়ে থাকেন, তাহলে বিজ্ঞান বলে এতদিন যাকে সত্য বলে মেনেছেন সেটা মিথ্যে হয়ে যায়। এই হিসেবটা কিন্তু মিলছে না। নাকি পুরোটাই আন্দাজে? কি বলবেন ভাবছেন। ঠিক এই সময় নবারুণবাবু আবার বললেন, পারে আপনার ইন্দ্রিয় আপনাকে এই রকম করে সিগন্যাল পাঠাতে? বেশ কিছুক্ষণ চুপ করেই ছিলেন বেদশ্রুতিবাবু। সামলে বললেন, আর কি কি সিগন্যাল পাঠায় আপনার ইন্দ্রিয়? অনেক কিছু পাঠায় স্যার। যেমন ধরুন, আপনার চশমাটা বর্তমানে আপনাকে খুব বিরক্ত করছে, সেটা হয়তো ঢিলে হয়ে গেছে, অথবা আপনার চশমা বদলানোর সময় এসে গেছে। বেশ অনেক বছর বাদে বেদশ্রুতিবাবু আবার বুঝতে পারলেন, ভয় পেলে কাঁধের কাছটা কেমন শিরশির করে ওঠে। সত্যি তো, চশমাটা ঢিলে হয়ে গেছে বেশ কিছুদিন। তাছাড়া দূরের পাওয়ারটা একটু বেড়েছে। একটা নতুন চশমা নিতেই হবে। এবারও কিন্তু এইটাকে অনুমান করাটা একজন মানুষের পক্ষে কি সম্ভব? তাও যেখানে সেই মানুষটা আবার দৃষ্টিহীন। নাকি অন্য কিছু রহস্য লুকিয়ে আছে? আবার নবারুণবাবুর গলা শোনা গেল, ঠিক বলেছি কি? হ্যাঁ, বলতেই হলো। তারপর খুব সম্ভবত আপনি এখন মাথায় একটা টুপি মানে ইংলিশ ক্যাপ পরে আছেন, অথচ আপনার তেমন টাক কিন্তু নেই। সিদ্ধারা দিয়ে ঠান্ডা হিলহিলে স্রোত বেশ টের পেলেন বেদশ্রুতিবাবু। হঠাৎ করেই জগৎ কেমন নিস্তব্ধ হয়ে গেছে। পাশের কূপ থেকে উচ্চ কণ্ঠে হাসাহাসির শব্দ আসছিল, সেসব বন্ধ এখন। বাইরে দিয়ে লোক চলাফেরা করছিল, এখন সব শান্ত। বেদশ্রুতিবাবু বুঝতে পারছেন, প্রকাণ্ড একটা অক্টোপাস চারদিক থেকে যেন বেঁধে ফেলছে। নবারুণবাবুর দিকে তাকাতে ভয় হচ্ছে এইবার। একবার চোখ পড়ে গেল, নবারুণবাবু এখন কালো চশমা খুলে ঘোলাটে দুটো চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন বেদশ্রুতিবাবুর দিকে। আবার তাকাতেই হলো, কারণ নবারুণবাবু এবারে যেন মিটিমিটি হাসছেন ওর দিকে তাকিয়ে। হঠাৎ একবার যেন ভ্রু নেচে উঠল, যেন বলতে চাইছেন, কি কেমন বলছি, ঠিক তো? তাহলে নবারুণবাবু কি বুঝতে পেরেছিলেন বেদশ্রুতিবাবু ওর দিকে চাইবেন? তাহলে ভ্রু নাচালেন কেন? অনুমান বাস্তবে পরিণত হতে সময় লাগেনি। এবারে নবারুণবাবু বলেই ফেললেন, স্যার, কি ভয় পেলেন নাকি আমায়? সামলে নিলেন বেদশ্রুতিবাবু। নিজে ডাক্তার ছিলেন, অনেক শক্ত সিচুয়েশন সামলেছেন এর আগে। কোথাও জেনেছিলেন, ভয় পেলেও সেটা অন্যকে দেখাতে নেই। না না, ভয় পাওয়ার কি আছে? তবে এ যা দেখছি একেবারে ইউনিক। আশা করেননি না? আমার আশা করার উপর কিছু নির্ভর করছে না। তবে একটা কথা, এই জিনিস আমি কিন্তু আগে দেখিনি। এভাবে বিনা স্পর্শে বিনা দৃষ্টিতে আপনি যা বলতে পারছেন সেটা বিশেষ ক্ষমতা। ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত আপনার। স্যার, আপনি তো ডাক্তার, আর আপনি ভগবানে বিশ্বাস করেন? ডাক্তারি একটা পেশা,
আর ভগবানে বিশ্বাসটা ব্যক্তিগত। দুটো মেলানো যায়? তা যায় না। কয়েক সেকেন্ডে বিরতির পর আবার নবারুণবাবু বললেন, এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা হয়, এটাও তো একটা অপারেশন। নিশ্চয়ই অপারেশন। আর এইগুলো করতে গেলে ডাক্তারকেই লাগে? হ্যাঁ, নিশ্চয়ই ডাক্তারদের লাগে। আর ডাক্তাররা নিজেদের আদর্শ নীতি সব বিসর্জন দিয়ে সামান্য কটা টাকার জন্য সে কাজ করেন? সামান্য টাকা কে বললে আপনাকে? এই সব অপারেশন করে ডাক্তাররা প্রচুর পয়সা পান। মস্ত নেটওয়ার্ক। চোরা বাজারে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। কয়েক সেকেন্ডের বিরতি। কামরার অ্যাটেন্ডেন্ট ছেলেটি এসে পড়েছিল। 2 কাপ কফি রেখে গেল। বেদশ্রুতিবাবু নিজে 1 কাপ নিলেন, অন্যটা নবারুণবাবুর হাতে ধরিয়ে দিলেন। কফিতে বার 3 চুমুক মেরে কালো চশমাটা খুলে ঘোলাটে চোখে নবারুণবাবু এবারে চাইলেন বেদশ্রুতিবাবুর দিকে। স্যার, কত টাকার লেনদেন হয়েছিল আমার চোখ দুটো নিয়ে? আমি কি করে বলি বলুন দেখি। আর এরপর যে প্রশ্নটা করা হলো, সেটার জন্য কারও তৈরি থাকা সম্ভব নয়। স্যার, আপনি কত পেয়েছিলেন? কি? আমার চোখের রেটিনা তো আপনিই সরিয়েছিলেন, তাই না? 1986 সেপ্টেম্বর মাস, প্রচণ্ড বৃষ্টি। কলকাতা ভেসে যাচ্ছে। এন হালদারের নিচের বেসমেন্টে জল ঢুকবো ঢুকবো করছে। মনে পড়ছে? এবারে বেদশ্রুতিবাবুর সারা শরীর কেমন তোলপাড় করে উঠল। বুকটা বড় ভারী লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। নবারুণবাবুর পলক পড়ছে না, একভাবে তাকিয়ে আছেন বেদশ্রুতিবাবুর দিকে। আপনার মনে পড়ছে না স্যার? চিকিৎসক বেদশ্রুতি বর্মন, আমার চোখে একটা ড্রপ দিলেন আপনি। তারপর চোখের দৃষ্টি ঝাপসা হওয়া শুরু হলো। তারপর কেমন ঘুমিয়ে পড়লাম। আমাকে ঘুমের ওষুধটা কখন দিয়েছিলেন? রাতের খাবারের সঙ্গে, তাই না? এখন নিঃশ্বাসগুলো কেমন যেন জোরে জোরে পড়ছে বেদশ্রুতিবাবুর। পাশের কূপ থেকে কান পাতলে শোনা যাবে। নবারুণবাবু থামেননি, বলে চললেন, আপনার বাঁ চোখের নিচে একটা আঁচিল ছিল, এখনো আছে, একটু বড় হয়েছে। ভগবানে তো আপনি খুব বিশ্বাস করতেন। আপনার ঘরের বাঁ দিকে একটা গণেশের স্ট্যাচু ছিল। চেম্বারে ঢুকেই প্রথমে ওকে প্রণাম করতেন আপনি। ভগবানকে আপনার পাপের কথা শুনিয়েছেন? বেদশ্রুতিবাবু কিছু বলতে পারলেন না। এবারে নিজের মাথা 2 হাতের উপর রাখলেন। এক ফোঁটা মিথ্যে নেই। সামনে বসে নবারুণবাবু যা বলেছেন সব সত্যি। 12,500 সেই কটা টাকার বিনিময়ে একটা 12 বছরের বাচ্চা ছেলেকে চিরজীবনের মতো বরবাদ করে দিয়েছিলেন তিনি। আসলে ডাক্তার হয়ে তখন তেমন কিছু রোজগার ছিল না। সংসারে অর্থের চাপ ছিল, আর ছিল কুসঙ্গ এবং লোভ। সেই 2 বছর বেশ কয়েকটা এই রকম কাজ তিনি করেছেন। এন হালদার অ্যান্ড সন্স বলে একটা ওষুধের দোকান ছিল। সেই দোকানের নিচের তলায় একটা অপারেশন থিয়েটার ছিল, আর সেইখানেই সেসব কাজ হতো। তারপর নতুন চাকরি নিয়ে শহর পরিচিতি বদলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।
নিজের করা সেসব দুষ্কর্মগুলোকে নিপুণ হাতে স্মৃতির পাতা থেকে ডিলিট করে দেওয়ার বহু চেষ্টা করেছেন, কিন্তু সে কি করা যায়? একটা শেষ চেষ্টা করলেন তিনি। নবারুণ, আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল। আমি সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। কি রকম সুযোগ চাইছেন আপনি? তোমার দৃষ্টি আমি ফিরিয়ে আনবো। হাসপাতাল, অপারেশনের খরচ আমার। আর আমার জীবনের 38টা বছর যেটা আপনার জন্য নষ্ট হয়ে গেছে, সেটা ফিরিয়ে আনতে পারবেন? দেখো, যেটা সম্ভব নয় সেটা নিয়ে আলোচনা করে কি লাভ? ঠিক, যেটা সম্ভব নয় সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কেন সম্ভব নয়? দুবার মাথা নেড়ে কালো চশমাটা পরে নিলেন নবারুণ বাবু। উঠে পড়ুন দাদা, ট্রেন হাওড়া ঢুকছে। শোরগোল, লোকজনের চলাফেরা সব নিয়ে ঘুমটা ভেঙে গেল বেদশ্রুতি বাবুর। এখন এই স্বপ্নগুলো রোজ আসে, চোখের পাতা এক করতে পারেন না। ক্লান্তি এসে গ্রাস করে, চোখে ঘুম নেমে আসে, ঘুমোতে পারেন না। চোখের পাতা এক করলেই দেখা দেয় সেসব মানুষগুলো, সেই রুবেন ইসলাম, সেই মিথিলেশ কুমার, সেই অ্যান্টনি লোবো, সেই বিনোদ সেন, যাদের রঙিন দুনিয়াটা সামান্য কটা টাকার জন্য তিনি চিরজীবনের মতো অন্ধকার করে দিয়েছিলেন। মাঝে একবার ভেবেছিলেন পুলিশের কাছে যাবেন, কিন্তু কী বা বলবেন, কোথায় পাবেন সেই সব মানুষগুলোকে? বেদশ্রুতিবাবু বুঝতে পারেন না এর নামই কি প্রায়শ্চিত্ত?